আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগান এই অধ্যায়ের 11তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, এই অধ্যায়ের হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেকগুলো লেকচারই তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা আরও কিছু লেকচার এখানে আছে, ভারসাম্য পর্যন্ত আমরা যাব, তারপরে এই অধ্যায়টি শেষ হবে। যাই হোক, মোটামুটি অনেকটা দূর চলে আসছি। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলতে পারবে। আমি গত ক্লাসে বলেছিলাম, যারা চাহিদার স্থিতিস্থাপকতা ধারণাটি ভালোভাবে বুঝবে, তারপরে বাকি কাজগুলো কিন্তু আমরা অনেকটা মডিফাই করে করে সামনের দিকে আগাবো। আজকে শুধু দামটা লাগাইছি। দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলতে পারবে। 2 নম্বরে বলছি, চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। আমরা এখন আলোচনায় যাব। দেখো, আমরা চাহিদার স্থিতিস্থাপকতা কি বলছিলাম। এখানে একটা লক্ষণীয় ব্যাপার, চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি কিন্তু একই সংজ্ঞা হিসেবে আমরা ব্যবহার করতেছি। যদিও চাহিদার সংজ্ঞাটা কিন্তু আসলে চাহিদার বেলায় যে চাহিদা অনেকগুলো বিষয়ের উপর কিন্তু নির্ভর করে, শুধুমাত্র দাম না। এই অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হচ্ছে দাম। যখন পার্টিকুলার দামকে আমরা চিহ্নিত করে সংজ্ঞাটা দেই, তখন সেটা হয়ে যায় দাম স্থিতিস্থাপকতা। ঠিক আছে? অর্থাৎ মূলত চাহিদা অপেক্ষকের মধ্যে যে কোনো একটি চলকের পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুই অনুপাতটি ছিল চাহিদার স্থিতিস্থাপকতা। আমাদের বইগুলোতে বা আমরা সচরাচর এখন যেটা পড়াই, মূলত দাম স্থিতিস্থাপকতাটাকেই তুমি বইয়ে খুললে দেখবা এইটাই দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা, এটাই চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা। তার মানে গত সংজ্ঞাটি আমি আবার নিয়ে আসছি। দেখো, যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। ঠিক আছে? চাহিদার স্থিতিস্থাপকতা আর চাহিদার দাম স্থিতিস্থাপকতার মধ্যে যদি তুমি পার্থক্য করতে চাও, তাহলে শুধুমাত্র আমি যে বললাম এখানে দামটা দিছি, আমি দাম ছাড়া আরও অন্যান্য বিষয়ের উপর যখন আমি সম্পৃক্ত করে আলোচনা করব, তখন হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। আর শুধুমাত্র দামটাকে পার্টিকুলারভাবে যদি ইন্ডিকেট করে দেই, তখন হবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন এটাকে যদি আমরা সূত্র আকারে নেই, দেখো গত এটাই এখানে আমি প্রকাশ করছি ইলাস্টিসিটি অফ প্রাইস, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। সেম আগের মতোই, উপরে হচ্ছে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, নিচে হলো দামের আপেক্ষিক পরিবর্তন। এই দুইটার অনুপাতটাই হচ্ছে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতার সূত্র। এখন এটাকে আমরা ভাঙব। দেখো, চাহিদার আপেক্ষিক পরিবর্তনটাকে আমরা ভাগ করতে পারি, উপরে হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ বাই নিচে হচ্ছে কি প্রাথমিক চাহিদার পরিমাণ। অর্থাৎ চাহিদার পরিবর্তনের পরিমাণকে প্রাথমিক চাহিদার পরিমাণ দ্বারা ভাগ করলেই পাওয়া যায় কি চাহিদার আপেক্ষিক পরিবর্তন। সেমভাবে দামের আপেক্ষিক পরিবর্তনেরও দুটি অংশ। দেখো, দামের পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক দাম। তার মানে প্রাথমিক দাম দিয়ে যখন আমি দামের পরিবর্তনের পরিমাণকে ভাগ করব, তখনই আমরা কি পাবো? দামের আপেক্ষিক পরিবর্তনটাকে পাবো। দেখো, অপর পেজে আবারও আমি এই সূত্রটাকে নিয়ে আসছি, যেহেতু এখানে অর্ধেকটা আনলে তোমরা বুঝতে সমস্যা হবে, এই জন্য তো এখানে ইডি রয়ে গেছে। ইডি না, এখানে ইপি লিখবো আমরা। হ্যাঁ, ইলাস্টিসিটি অফ প্রাইস বা প্রাইস ইলাস্টিসিটি। এই পর্যন্ত আমরা আগে বলে ফেলছি, এখন এটাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করতেছি। দেখো, উপরে চাহিদার পরিবর্তনটা হচ্ছে ডেল কিউ, প্রাথমিক চাহিদা। প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে শুধু কিউ, আর দামের পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডেল পি, আর প্রাথমিক দাম হচ্ছে শুধু পি। এখন এটাকে যদি আমরা গুণন আকারে নিয়ে আসি ভাগ থেকে, তাহলে নিচের রাশিগুলো উল্টে যাবে। দেখো, ডেল কিউ বাই কিউ ইন্টু ফি বাই ডেল পি, নিচের রাশিগুলো উল্টে গেল। এবার ডেলের গুলো একসাথে নিয়ে আসবো, তার মানে ডেল কিউ বাই ডেল পি ইন্টু ফি বাই কিউ। ঠিক আছে? এই হচ্ছে চাহিদার, এখানে দাম স্থিতিস্থাপকতা হবে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র। ঠিক আছে? চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র।
এখানে আবার আমরা যদি অধ্যাপক লিপসির কথা বলি এবং মার্শালের কথা বলি, দেখো এখানে জাস্ট দাম কথাটা লাগাইছি। লিপসি কি বলছিল যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। ওই সময় আমি দামটাকে উল্লেখ করে নেই, চাহিদার স্থিতিস্থাপকতা যখন বলছিলাম। ঠিক আছে, একটু লক্ষ্য করলে পারবা যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। সেমভাবে মার্শালের সংজ্ঞাটিও দেখো যে দামের পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুত বা ধীরগতিতে পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। ঠিক আছে, একই মানে একটু মাত্র শুধু এখানে দাম শব্দটা আমি লাগিয়ে দিলাম। এখন দেখো এই চাহিদার দাম স্থিতিস্থাপকতা 5 ধরনের। কি কি বলছে? চাহিদার একক স্থিতিস্থাপক চাহিদা, একটু পরে বর্ণনা আসবো। তারপরে হচ্ছে একের অধিক স্থিতিস্থাপক চাহিদা। এটা যখন প্রতীকের সাহায্যে প্রকাশ করি ইপি গ্রেটার দেন 1, এটা আরেকটা নাম আছে স্থিতিস্থাপক চাহিদা। এই কথাগুলো মনে রাখো এই কারণে, কারণ পরবর্তীতে যদি 1 নম্বরের প্রশ্ন আসে যে স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, তার মানে একের অধিক স্থিতিস্থাপকতা, এই কথাটারই একের অধিক স্থিতিস্থাপক চাহিদার আরেকটা নাম হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তাহলে তো সংজ্ঞাটা দিতে পারবো না তখন। তারপরে দেখো একের কম স্থিতিস্থাপক চাহিদা, ইপি লেস দেন 1, অর্থাৎ এই ইপির মানটা, স্থিতিস্থাপকতার মানটা একের চেয়ে কম। এটার আরেকটা নাম হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। 4 নম্বরে শূন্য স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপকতা চাহিদা না, স্থিতিস্থাপক চাহিদা, এই তো আকারটা হবে না। ইপি সমান সমান 0। এটা আরেকটা নাম হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। শূন্য স্থিতিস্থাপকের আরেকটা নাম। 5 নম্বর হচ্ছে অসীম স্থিতিস্থাপক চাহিদা, ইপি সমান সমান ইনফিনিটি। এখানে অসীম স্থিতিস্থাপক চাহিদারও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। অল্টারনেট নামগুলো আমি লিখি নেই এই কারণ জায়গাগুলো হয় না, এই কারণে কেটে দিচ্ছি এগুলা। ঠিক আছে, এখন আমি আলোচনায় যাই, বর্ণনায় যাচ্ছি। দেখো প্রথমটা ছিল কি একক স্থিতিস্থাপক চাহিদা। একটা সংজ্ঞা ভালোভাবে শুনবা, তারপরের সংজ্ঞাগুলো সবগুলো মডিফাই করা। দেখো আমরা যে চাহিদার স্থিতিস্থাপকতা পড়ছি, তোমাদের কি মনে আছে আমরা কি বলছিলাম? সংজ্ঞাটা দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, এ দুয়ের অনুপাতটাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। শুধু এই কথাটা মনে রাখো। তার মানে নিচে হচ্ছে দামের পরিবর্তন, উপরে হচ্ছে চাহিদার পরিবর্তন। দেখো এবার আমি কি বলছি, যদি মনে করো সমান সংখ্যা দিয়ে সমান সংখ্যাকে ভাগ করা হয়, ভাগফল কত হবে? 1 হবে। 50 দিয়ে যদি 50কে ভাগ করি 1, 100 দিয়ে 100 ভাগ করলে 1, 10 দিয়ে 10কে ভাগ করলে 1। তার মানে দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন যদি সমান হয়, তাহলে এক্ষেত্রে ভাগফলটা অর্থাৎ অনুপাতের যে আমরা রেজাল্টটা পাবো এটা 1 হবে। আর তখনই সেটাকে বলা হবে একক স্থিতিস্থাপক চাহিদা। লক্ষ্য করো, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি একই হারে হয় অথবা সমান হারে হয়, আবার বলছি, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি একই হারে হয় বা সমান হারে হয়, তাকে একক স্থিতিস্থাপক চাহিদা বলে। একটাকে ভালোভাবে শিখবা। তাহলে দেখো এখন আমি যদি বলি, মনে করি যে দামের পরিবর্তন হচ্ছে 20% পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি 20% হয়, দাম মানে 20% বাড়ছে, এই কারণে চাহিদাও 20% বাড়ছে, অথবা দাম 20% কমছে, চাহিদাও 20%, দাম বাড়লে তো চাহিদা কমে যায়, দাম 20% বাড়ছে, চাহিদা 20% কমছে, অথবা দাম 20% কমে গেছে, চাহিদা 20% বেড়ে গেছে। অর্থাৎ এই পরিবর্তনটা যদি সমান হয়, তাহলে ইপি সমান সমান দেখো 20% বাই 20%, উপরেরটা হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ আর নিচে হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ। এই যে এখন দুটোটা পরিবর্তন কি সমান না?
অবশ্যই সমান। এখন যদি ভাগ করি তাহলে ভাগফলটা কত হবে? 1 হবে। এইটাকে বলা হয় একক স্থিতিস্থাপক চাহিদা। তাহলে তুমি শুধু এই জায়গাটা মনে রাখো, দুইটার পরিবর্তন যদি সমান হয়, ঠিক আছে, দামের পরিবর্তন যে হারে হয়, চাহিদার পরিবর্তন যদি একই হারে হয়, এবার 30% 30% হতে পারে, 25% 25% হতে পারে, 80% 80% হতে পারে, কোনো সমস্যা নাই। দুটোটা পরিবর্তন যদি সমান হয় তখনই আমরা সেটাকে বলবো একক স্থিতিস্থাপক চাহিদা। এখন এটাকে আমরা চিত্রের সাহায্যে দেখব। দেখো, ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে হচ্ছে দাম নির্দেশিত। ডি ডি প্রাইম হলো সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। এই রেখাটার একটা বিশেষ গুণ হচ্ছে, এই রেখার যে কোনো বিন্দু থেকে যদি আমরা দুটি অক্ষে রেখা টানি, তাহলে যে আয়তক্ষেত্রগুলোর সৃষ্টি হবে, এই ক্ষেত্রগুলোর প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু পরস্পর সমান হবে। ঠিক আছে, এই রেখাটার বিশেষত্ব হচ্ছে এটা। যাই হোক, আমরা এখন একটু দেখাই। দাম যখন OP1, তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ1। এটাকে প্রকাশ করলাম আমরা এ বিন্দু দ্বারা। তাহলে দেখো তো এখানে একটা আয়তক্ষেত্র হয়েছে। এখন আমি আবার দেখাচ্ছি, দাম কমে যখন OP2 হয়, তখন চাহিদার পরিমাণ বেড়ে হয় OQ2, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। লক্ষ্য করো, এখানে আরেকটা আয়তক্ষেত্র সমান হয়েছে। আমি প্রথমে বলছিলাম এখানে যে কোনো বিন্দু থেকে অঙ্কিত আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কী হবে? পরস্পর সমান হবে। যদি ক্ষেত্রফলগুলো সমান হয় তাহলে অবশ্যই পরিবর্তনের হারও কি সমান। এটা যে হারে বাড়ছে এটা সেই একই হারে কমছে, অথবা এটা যে হারে কমছে এটা একই হারে বাড়ছে। তাহলে এই পরিবর্তনটা, অর্থাৎ এখানে দামের পরিবর্তন হচ্ছে P1 P2 আর চাহিদার পরিবর্তন হচ্ছে Q1 Q2, এই দুটা পরিবর্তন কি হবে? সমান হবে এই রেখাটার কারণে। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো চিত্রে দামের পরিবর্তন হচ্ছে কত? P1 P2, ডেল পি। দামের পরিবর্তনকে প্রকাশ করছি আমরা ডেল পি দ্বারা, P1 P2। আর চাহিদার পরিবর্তন হচ্ছে Q1 Q2, ডেল কিউ সমান Q1 Q2। আমি এখন বলছিলাম এই দুইটা পরিবর্তন কি অবশ্যই সমান। তার আগে বলে নিচ্ছি এই রেখাটা না কি ধরনের রেখা? সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। ঠিক আছে, তাহলে আবার আমরা বলছি, আমরা জানি সমপরাবৃত্তাকার চাহিদা রেখার যে কোনো বিন্দু থেকে অঙ্কিত আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কি হয়? পরস্পর সমান হয়। ঠিক আছে, এই কারণেই এই দুইটা কি হবে? পরস্পর সমান হবে। ঠিক আছে, আর সমান হওয়ার কারণেই, যেহেতু দুইটা সমান, তাহলে এই দুইটার ভাগফল কত হবে? 1 হবে। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা ইপি সমান কত হবে? 1 হবে। এটি হচ্ছে আমাদের একক স্থিতিস্থাপকতার ব্যাখ্যা। এবার যাচ্ছি একের অধিক স্থিতিস্থাপক চাহিদা। লক্ষ্য করো, দুটি রাশির মধ্যে যদি হরের চেয়ে লব বড় হয়, হরের চেয়ে যদি লব বড় হয়, তাইলে ভাগফল কিন্তু একের বেশি হবে। ঠিক আছে, তাহলে হরের মধ্যে কে থাকে? দামের পরিবর্তন। আর লবের মধ্যে কে থাকে? চাহিদার পরিবর্তন। আমরা এটাই এতক্ষণ সংজ্ঞাটা বলছি। তাহলে বলছি, দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি হলে, উপরে যেহেতু চাহিদা, তো দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি হলে তাকে কি বলবো? একের অধিক স্থিতিস্থাপক চাহিদা বা শুধুমাত্র স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি হলে তাকে একের অধিক স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। এখন বলছি, মনে করো দামের পরিবর্তন হচ্ছে 20% আর চাহিদার পরিবর্তন হচ্ছে 30%। তার মানে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কি বেশি। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কি হবে? দেখো, উপরেরটা বড়, নিচেরটা ছোট। ঠিক আছে, হরের চেয়ে লব কি বড়, তাহলে ভাগফল কি হবে? নিশ্চয়ই একের চেয়ে বেশি হবে। তুমি 20 দিয়ে 30কে ভাগ করো, ভাগফল হবে 1.5। তাহলে এই 1.5 অবশ্যই একের চেয়ে বড়। এই জন্য এটা কি হবে? একের অধিক স্থিতিস্থাপক চাহিদা হবে। কখন? যদি দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কি হয়? বেশি হয়। এটা চিত্রের মাধ্যমে দেখো, একেবারে ইজি কথাটা। চিত্রে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দাম নির্দেশিত। ডি ডি প্রাইম হলো সরল আকৃতির একটি চাহিদা রেখা। দেখো, দাম যখন OP1, তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দাম কমে OP2 হলে চাহিদার পরিমাণ বেড়ে হয় OQ2, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এখানে লক্ষ্য করো, দামের পরিবর্তন হচ্ছে এই অংশটা কত? P1 P2, আর চাহিদার পরিবর্তন হচ্ছে এই অংশটা Q1 Q2। তাহলে এই দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা কি বেশি? বেশি না? তাহলে নিশ্চিত এই চাহিদা রেখাটা হবে স্থিতিস্থাপক চাহিদা রেখা, কারণ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা বেশি। এটাই দেখাচ্ছি। দেখো চিত্রে, দামের পরিবর্তন হচ্ছে P1 P2,
চাহিদার পরিবর্তন হলো Q1 Q2, আর ডিডি প্রাইম হলো সরলাকৃতির একটি চাহিদা রেখা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা কি বেশি, এই যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা বেশি। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কি হবে, ইপি গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ এই রেখাটি স্থিতিস্থাপক চাহিদা রেখা হবে। এবার যাচ্ছি, দেখো একের কম স্থিতিস্থাপক চাহিদা, সঙ্গে আগেরটাই, শুধুমাত্র একটু কথা খেয়াল করো, ভাগফল একের চেয়ে কম হবে, তাহলে হরের চেয়ে লবটা ছোট হলেই ভাগফল একের চেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে কি বলবো, দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কম হলে, দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বা একের কম স্থিতিস্থাপক চাহিদা বলে। দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কম হলে তাকে একের কম স্থিতিস্থাপক চাহিদা বা অস্থিতিস্থাপক চাহিদা বলে। তাহলে আমি যদি উদাহরণটা বলি যে দামের 20% পরিবর্তনের ফলে চাহিদার যদি 10% পরিবর্তন হয়, তাহলে দেখো দামের পরিবর্তন বেশি, চাহিদার পরিবর্তন কম। এই যে দেখো এখানে যে হরের চেয়ে লবটা ছোট, ঠিক আছে, তাহলে ভাগফলটা কি হবে, নিশ্চিত একের চেয়ে কম হবে। এখানে কত হয়েছে 0.5, তো 0.5 এর মান কি একের চেয়ে ছোট, এজন্য এই দ্রব্যটা কি জাতীয় হবে, অস্থিতিস্থাপক দ্রব্য হবে। তাহলে এটাও চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারি। ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষে দাম নির্দেশিত। ডি ডি প্রাইম হলো চাহিদা রেখা। দেখো রেখাগুলো আঁকার ক্ষেত্রেই খেয়াল করবা, এই রেখাটা একটু খাড়া। এখানে দেখো দাম যখন ওপি 1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ 1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দাম কমে ওপি 2 হলে চাহিদার পরিমাণ বেড়ে হয় ও কিউ 2, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। লক্ষ্য করো এখানে দামের পরিবর্তন হচ্ছে কত, P1 P2, চাহিদার পরিবর্তন হলো Q1 Q2। দামের পরিবর্তনটা বেশি না, তোমার চোখে মানে পড়ার কথা, এই যে দামের পরিবর্তনটা বেশি, চাহিদার পরিবর্তনটা কম। এই কারণে এই ডিডি প্রাইম চাহিদা রেখাটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। আমি দেখাচ্ছি এখানে চিত্রে, দামের পরিবর্তন হচ্ছে ডেল ফি সমান P1 P2, আর চাহিদার পরিবর্তন হচ্ছে ডেল কিউ সমান Q1 Q2। এখানে ডিডি প্রাইম হচ্ছে সরলাকৃতির একটি চাহিদা রেখা। তারপরে এখানে বলছি দামের পরিবর্তন P1 P2টা বড় কার থেকে, চাহিদার পরিবর্তনের চেয়ে, Q1 Q2 এর চেয়ে। এই জন্য যেহেতু উপরের অংশটা ছোট আর নিচের অংশটা বড়, এই জন্য ভাগফলটা কি হবে, একের চেয়ে কম হবে, অর্থাৎ দাম চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এখানে দাম স্থিতিস্থাপকতা ইপি লেস দেন কি হবে, 1 হবে। আমরা 3টা ব্যাখ্যা দিয়ে দিলাম। এবার আসো চতুর্থটা, শূন্য স্থিতিস্থাপক চাহিদা। ঠিক আছে, শূন্য স্থিতিস্থাপক চাহিদা। লক্ষ্য করো হর এবং লবের মধ্যে হরের মান আছে, কিন্তু লবের যদি কোনো মান না থাকে তখনই ভাগফলটা কি হবে, শূন্য হবে। অর্থাৎ শূন্যকে কোনো কিছুতে যখন ভাগ দিলে ওই ভাগফলটা কি হবে, শূন্য হবে। তার মানে উপরে হচ্ছে চাহিদার পরিবর্তন, নিচে হচ্ছে দামের পরিবর্তন। তার মানে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন না হলে, দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য স্থিতিস্থাপক চাহিদা বলায়। ঠিক আছে, তাহলে আমি এখানে বললাম যে দামের 20% পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন না হওয়া মানে শূন্য, তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি হবে, দেখো উপরে 0%, এটা হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ, আর নিচে হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ কত পার্সেন্ট, 20%, এটা রয়েছে। তাহলে এই যে আমরা বলছিলাম যে শূন্যকে কোনো কিছুতে ভাগ দিলে ভাগফল কত হবে, শূন্য হবে। তার মানে এখানে দাম স্থিতিস্থাপকতা কত হবে, শূন্য হবে। কখন, যখন দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন হয় না, তখনই সেটাকে বলবো আমরা শূন্য স্থিতিস্থাপক চাহিদা। চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিচ্ছি। দেখো চিত্রে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দাম নির্দেশিত। দেখো ডি ডি প্রাইম হচ্ছে লম্বক্ষের সমান্তরাল চাহিদা রেখা। 1 নম্বরের প্রশ্নের জন্য মনে রাখতে হবে যে শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখা কেমন হয়, লম্বক্ষের সমান্তরাল হয়, মনে রাখতে হবে। এখন কেন হয় তুমি এখনই বুঝতে পারবা। দেখো দাম যখন ওপি 1 তখন চাহিদার পরিমাণ কত, ও কি 1, এটাকে প্রকাশ করলাম এ বিন্দু দ্বারা। এখন দাম কমে গেছে, দাম কম হয়েছে কত, ও পি 2, চাহিদার পরিমাণ কিন্তু আগের মতোই রয়েছে, এটাকে প্রকাশ করছি কোন বিন্দু দ্বারা, বি বিন্দু দ্বারা। লক্ষ্য করো দামের কিন্তু পরিবর্তন হয়েছে, চাহিদার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে,
তার মানে এই দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার যদি কোনো পরিবর্তন না হয়, তখনই এই চাহিদা রেখাটাকে আমরা বলবো শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখা। যেমন লবণের কথা যদি বলি, মনে করো লবণের দাম এখন ৩৫ টাকা প্যাকেট। এখন তুমি তোমাদের পরিবারে প্রতি মাসে ১ কেজি লবণ লাগে। এখন যদি লবণের দাম কমে ২৫ টাকাও হয়ে যায়, তোমাদের লবণের পরিমাণ কিন্তু আগের মতোই লাগবে। এখানে লবণের চাহিদা কিন্তু অপরিবর্তিত থাকবে। তার মানে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও এই চাহিদাটার কি হয় না, পরিবর্তন হয় না। এই জন্য যদি তোমাকে বলা হয় লবণের চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে তুমি আঁকতে পারবা নিশ্চয়ই। লবণের চাহিদা রেখা কেমন হবে? সম্পূর্ণ কি হবে? অস্থিতিস্থাপক চাহিদা রেখা হবে বা লম্বকের সমান্তরাল হবে। এখন এখানে দেখো চিত্রে দামের পরিবর্তন কতটুকু, P1 P2, আর চাহিদার পরিবর্তন হচ্ছে শূন্য, অর্থাৎ পরিবর্তন হয় নাই। শূন্য মানে পরিবর্তন হয় নাই। তাহলে এখানে আমরা বলছি আর ডিডি প্রাইম চাহিদা রেখাটি হচ্ছে লম্বকের সমান্তরাল চাহিদা রেখা। তাহলে এখানে দেখো চাহিদার স্থিরতা কেমন হবে? শূন্য হবে, কারণ যে দুইটার ভাগফল কিন্তু ওই যে বলছি উপরে চাহিদার পরিবর্তন শূন্য আর দামের পরিবর্তন আছে, যে শূন্যকে কোনো কিছুতে ভাগ দিলে ভাগফল কি হবে? শূন্য হবে। ঠিক আছে, এই গেল আমাদের চতুর্থটা। পঞ্চমটা যদি যাই, অসীম স্থিতিস্থাপক চাহিদা। দামের সামান্য পরিবর্তনের ফলে অথবা পরিবর্তন ব্যতীত চাহিদার ব্যাপক পরিবর্তন হলে, লক্ষ্য করো দামের কোনো পরিবর্তন ছাড়া বা সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা বলি অসীম স্থিতিস্থাপক চাহিদা। কথাগুলো মনে রাখবা। যেমন আমি বলছি যে দামের কোনো পরিবর্তন হয় নাই 0%, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে 20%। যে দামের পরিবর্তন শূন্য, অর্থাৎ দামের পরিবর্তন হয় নাই, কিন্তু চাহিদার পরিবর্তন হয়ে গেছে কত পার্সেন্ট? 20%। তাহলে এখানে চাহিদার স্থিরতা কি হবে? দেখো উপরে 20% চাহিদার পরিবর্তন আছে, নিচে শূন্য। শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে ভাগফলটা অসংজ্ঞায়িত হয়ে যায়, আনডিটারমাইন্ড। এজন্য এটাকে আমরা এই প্রতীকটা দিয়ে প্রকাশ করলাম, যে এটাকে বলছি যে অসীম চিহ্ন হিসেবে ব্যবহার করছি আর কি। তাহলে আমি বলছি যে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে ভাগফলটা কি হয়? অসীম হয়ে যায়। তাহলে এখন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, দেখো চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ, ও ওয়াই অক্ষে হলো দাম নির্দেশিত। ডি ডি প্রাইম হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল চাহিদা রেখা। দাম যখন OP1, তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দাম OP1 এ অপরিবর্তিত অবস্থায় দেখো চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে কত? OQ2, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। দেখো দাম তো আগের মতোই রয়েছে, তার মানে দামের কোনো পরিবর্তন হয় নাই। চাহিদার কিন্তু পরিবর্তন হয়েছে। কতটুকু পরিবর্তন? Q1 Q2 পরিমাণ। ঠিক আছে, আগে ছিল OQ1, এখন হচ্ছে OQ2, তার মানে পরিবর্তন হচ্ছে কতটুকু? Q1 Q2। দেখো এখানে যে চিত্রে দামের পরিবর্তন হচ্ছে শূন্য আর চাহিদার পরিবর্তন হচ্ছে Q1 Q2। তাহলে এক্ষেত্রে ডিডি প্রাইমটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল চাহিদা রেখা। ঠিক আছে, তাহলে এখন শূন্য দিয়ে কোনো কিছুর ভাগ দিলে ভাগফলটা কি হবে? অসীম হবে। এজন্য ইপি সমান কি হবে? অসীম, ইনফিনিটি। অর্থাৎ তাহলে আমি জানলাম ভূমি অক্ষের সমান্তরাল চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান হচ্ছে অসীম। ঠিক আছে, এই ছিল মূলত আজকের আলোচনা। এই আলোচনা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা বেশ কয়েকটি প্রশ্ন রাখছি। চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে? আমি আশা করি তোমরা অবশ্যই পারবা। স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা কেমন হয়? ঠিক আছে, মানে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা মানে এখানে বলা হয়েছে কোনটা? শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখা। লবণের চাহিদা রেখা কেমন হয়? এটাও আমি বলে ফেলছি আগে। তারপরে দেখো এখানে বড় বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে একটি প্রশ্ন আমরা রাখছি, চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটি মূলত এতটুকুই ছিল। তো আমি আশা রাখবো তোমরা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছ। এখন বইয়ের সাহায্য নিয়ে অবশ্যই পড়াটা শেষ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।